বেলকনিতে দুটো বেলি ফুলের গাছ রয়েছে। গাছ দুটোর বয়স বছর দুয়েক হলো। গাছ দুটোর দুটি বিশেষত্ব রয়েছে। এক, কখনো দুই একটা ফুলের বেশি ফুল গাছে দেখা যায়নি। দুই, কখনো গাছ দুটো ফুলবিহীন থাকেনি। রুকু সেই দুই একটা ফুলের ঘ্রাণেই প্রাণ ভরে। বেলি ফুল রুকুর সবচেয়ে প্রিয় ফুল। রুকুর জীবনের মতোই সাদা শুভ্র রঙের। সুবাসীন জীবনে সুবাস ছড়ায়। জীবনের উত্থান পতনের সাথে মিশে আছে যে এই ফুল। আজকের এই প্রিয় ফুলটি 4 বছর আগেও তার এতটা প্রিয় ছিল না। ছিল প্রিয় মানুষটির প্রিয় ফুল। আজও সেই স্মৃতিগুলো সজীব দেখায়। বাড়িধারা রুকুকে প্রথম প্রপোজ করেছিল বেলি ফুলের বুকে হাতে ধরে। অকেশনগুলোই খোপায় বেলি ফুলের মালাগুলো বাড়িধারায় পরিয়েছিল। বিয়ের দিনটিতেও ডেকোরেট করা হয়েছিল এই বেলি ফুলে। বেলি ফুল আকৃতির ডায়মন্ড রিংটা হাতে পরিয়ে দেওয়ার সময় বলেছিল, স্প্রেড দ্য ফ্র্যাগ্রেন্স লাইক দিস হুইচ বেলি ফলোয়ার অ্যান্ড এন্ট্রি মাই লাইফ ডার্লিং। আজও শরীরে কাঁটা দিয়ে ওঠে রুকুর। মনে মনে নিজেকেই প্রশ্ন নিক্ষেপ করে, আমি কি সৌরভ ছড়াতে ব্যর্থ হয়েছিলাম, যার কারণে বাড়িধারা অভিমান করে আমাকে ছেড়ে চলে গেল? রুকু কখনোই ফুল ছেড়ে হাতে নেয় না। তার ভাষ্যমতে, যদি কখনো ঘুম থেকে উঠে দেখে গাছ ভরে ফুল ফুটে আছে, সেদিন সে ফুল তুলবে। সে ফুলের মালা গেঁথে নিজেকে সাজাবে। মৃদু হাসে রুকু। মোড়ায় বসে বেলকনির গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকে কিছুক্ষণ। হঠাৎই মেজাজটা খিটখিটি হয়ে যায়। ফোনের স্ক্রিনে গ্রামীণ সিমের একটি নাম্বার ভেসে ওঠে। লাস্ট 5টি ডিজিট এক নাগাড়ে শোনো। নাম্বারটি বিদঘুটে লাগে রুকুর কাছে, ঠিক নাম্বারটির মালিকের মতো। সেই বিদঘুটে ব্যক্তিটি হচ্ছে রুকুর অফিসের সিও আতিকুর ইসলাম। বেচারার 2 মেয়ে রেখে বউ মরেছে। মেয়ে দুটো রুয়েট থেকে পাশ দিয়েছে। শেষ বয়সে এসে মেয়ে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। যেখানে ডিভোর্সি এবং বিধবা মহিলাদের সন্ধান মিলবে, সেখানে তাকে ছুকছুক করতে দেখা যাবে। এই বুড়োর জ্বালায় অতিষ্ঠ রুকু। যখন তখন ফোন দিবে, সামনে এলে নানান বাহানায় ইমপ্রেস করার চেষ্টা করবে। বুড়োর এসব ভীমরতি দেখে অতিষ্ঠ হয়ে পড়েছে রুকু। না, এবার বুড়ো মেয়েদের নালিশ জানাতেই হবে। কয়েকবার ফোন বেজে বন্ধ হয়ে যায়। অসহ্য লাগছে রুকুর। হাতের কাছে রাখা বইটার পৃষ্ঠা উল্টায়। বইটির নাম নির্বাসন। রুকুর পছন্দের বইয়ের মধ্যে একটি। ফুপি, আসবো? বেলকনির দরজায় দাঁড়িয়ে অনুমতি পাবার জন্য দাঁড়িয়ে আছে পুরবী। রুকু অনুমতি দিবে, তারপর সে রুকুর কাছে যাবে। রুকু চোখের পাতা বন্ধ করে পরপর খুলেই ইশারা করে তার পাশে এসে বসতে। পুরবীকে রুকুর বেশ ভালোই লাগে। মেয়েটা মায়াবতী, কথাবার্তার ধরনও সুন্দর। পুরবী যাওয়ার পথে একটি বেলি ফুলের হালকা ছোঁয়া দেয়। রুকু লক্ষ্য করে, কিন্তু কিছুই বলে না। রুকু পুরবীর দিকে তাকিয়ে মৃদু হাসে। সারাক্ষণ একা একা বসে থাকেন, আপনার বোরিং ফিল হয় না? অবশ্যই হয়। আগে তো আমি ছিলাম না, কিন্তু এখন আছি। আমাকে একটা ডাক দিলেই তো হয়। নিচ থেকে এক দৌড়ে এখানে চলে আসব। কথাটি বলেই চুপ হয়ে যায় পুরবী। রুকুর থেকে কি উত্তর আসবে তা জানা নেই। রুকু কেমন মেজাজের মানুষ তাও জানা নেই। যদি মিস্টার ডাক্তারের মতো হয় তাহলে তো চিল্লাচিল্লি শুরু করবে এখন। কিন্তু রুকু তা করল না। খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? 17+। আমার বয়স কত জানো? 36 বছর। তোমার বয়সের দ্বিগুণেরও বেশি। এবার বলো, তোমার সাথে কি আমার কোনো কথা থাকতে পারে? না, পারে না। কেন পারে না? অবশ্যই থাকতে পারে। কথা বলার মাঝে বয়স কোনো ফ্যাক্ট না। এবার বলো, তুমি কি কথা বলতে চাও? আপনি কিছু খাবেন? না, এখন খাবো না। আপনার অফিস শেষ? আজকের মতো শেষ। সাদা আপনার প্রিয় রং? পুরবী আর কোনো কথা খুঁজে পায় না। কি কথা বলবে রুকুর সাথে? কোনো টপিকই তো মাথায় আসছে না। চোখ পড়ে রুকুর হাতের বইটির উপর। বইটির নাম নির্বাসন। লেখক হুমায়ুন আহমেদ। ক্লাস 9-এ এই বইটি একবার লাইব্রেরিতে পড়েছিল পুরবী। যদিও সাহিত্যের প্রতি তার উৎসাহ নেই। সায়েন্স নিয়ে পড়াশোনার চাপে উৎসাহ কিছুটা থাকলেও তা চাপা পড়ে গেছে। পুরবীকে বইটার দিকে তাকিয়ে থাকতে দেখে রুকু নড়েচড়ে বসে। বইটা বন্ধ করে পুরবীর দিকে ঝুঁকে প্রশ্ন করে, পুরবী, কখনো প্রেমে পড়েছ? না। প্রেম হচ্ছে কিছু অনুভূতির সংমিশ্রণ। প্রেম কখনো করতে হয় না। অনুভূতিগুলো জড়ো হয়ে চুপে চুপে প্রেম হয়ে যায়। প্রেম যার তার সাথে হতে পারে।
প্রেম হতে টাকা লাগে না, গাড়ি বাড়ি লাগে না, অথচ মানবদেহও লাগে না। যদি মানবদেহ ছাড়া প্রেম না হতো তাহলে কেউ কখনো সুন্দর কিছু দেখে বলতো না, ইস হাউ কিউট। প্রেমে পড়ে গেলাম। ওপেন রিলেশনশিপ চেনো? ওপেন রিলেশনশিপ হচ্ছে লোক দেখানো ব্যাপার। সেই প্রেম বেশি পবিত্র, যেই প্রেম প্রকাশ পায় কম, হৃদয়ের গভীরতায় স্থান পায় বেশি। প্রেমে বাধা থাকবেই, যেই প্রেম বেশি বাধা আসবে সেই প্রেম গাঢ় হবে বেশি। প্রেম মানে শুধু বিয়ে করা নয়, প্রিয় মানুষটিকে সর্বদা ভালো রাখাও হচ্ছে প্রেম। মানুষের জীবনে অনেক সমস্যা হতেই পারে, কিন্তু সেই সমস্যার জন্য জীবনের আনন্দময় সময়টাকে নষ্ট করে দেওয়া উচিত নয়। প্রেমিক প্রেমিকাকে হতে হবে ধৈর্যশীল। আজকাল যুগদের মাঝে এই ধৈর্যটা বড্ড অভাব। জীবনে কখনো কারোর জন্য নিজেকে থামিয়ে দেওয়া উচিত নয়, কারণ সময় তার ধারাবাহিকতা বজায় রাখবে, আর জীবন সেই ধারাবাহিকতায় তার পার্টনার চেঞ্জ করবেই। বুঝতে পেরেছ? পূরবী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, জীবন তার পার্টনার চেঞ্জ করলেই হয় না, সাথে সাথে নিজেকেও তার সাথে মানিয়ে নিতে হয়। প্রিয় মানুষটিকে সবসময় ভালো রাখাই যদি প্রেম হয়, তাহলে হয়তো আমরা সবসময় সেই প্রেমের মর্যাদা নিতে পারি না। নিজেদের কষ্ট দেওয়ার মাধ্যমে সেই প্রেমের অবমাননা করি। আমাদের উচিত সেই প্রেমের মূল্য দেওয়া। রকু মুচকি হাসে। আমার সম্পর্কে অনেক কিছুই জেনেছ দেখি। ভালো, বেশ ভালো। আমার কথা কিছু মনে করবেন না ফুপি, ভুল বললে ক্ষমা করবেন। পূরবী, তুমি বরং কালো এসো, আমি এখন রেস্ট নিব। পূরবী নিঃশব্দে প্রস্থান করে। রোজ সকালে পূরবীর ডিউটি স্বাদের জন্য কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা। স্বাদ যতক্ষণ এক্সারসাইজ করবে ততক্ষণ পূরবীর স্বাদের সামনে দাঁড়িয়ে থাকবে। কফি হাতে থাকলেই দাঁড়িয়ে থাকতেও হবে, না থাকলেও দাঁড়িয়ে থাকতে হবে। স্বাদ যে উদ্দেশ্যহীনভাবে পূরবীকে দাঁড়িয়ে থাকার আদেশ দেয়নি, তা পূরবী আগে না বুঝতে পারলেও এখন একটু একটু বুঝতে পারছে। কারণ পাশের বিল্ডিংয়ে দুটো মেয়ে দাঁড়িয়ে থাকতো, তাদের দুদিন থেকে একবারের জন্য দেখা যায়নি। যতদূর সম্ভব বাকি মেয়েগুলো কয়েকদিনের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। এ ধরনের মেয়েদের পূরবীর একদমই ভালো লাগে না, গায়ে পড়া স্বভাবের। এভাবে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা নষ্ট চরিত্রের পরিচয় জানান দেওয়া ছাড়া কিছুই নয়। এতকাল জানা ছিল ছেলেরা নষ্ট চরিত্রের। ঢাকা শহরে না আসলে তো পূরবীও জানতে পারত না মেয়েরাও যে পিছিয়ে নেই। একজন যুবতীর মনে অনুভূতির সৃষ্টি হওয়া ন্যাচারাল ফ্যাক্ট। যখন কাউকে ভালো লাগে, সেই ভালো লাগাটাকে প্রশ্রয় দিলেই তা ভালোবাসায় পরিণত হয়। যদি ভালোবাসাকে হারানোর ভয় থেকে থাকে, তবে সোজাসুজি তার নিকটে প্রস্তাব দেওয়াটা উত্তম। এতে পবিত্রতা ছাড়া কোনো বেহায়াপনা থাকে না। কিন্তু প্রশ্ন হলো, মেয়েগুলো কী ভেবে চলে গেল? মিস্টার ডাক্তারের গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড তো বাসায় কিভাবে থাকবে? তাহলে কি বউ? বউ? পুরো গায়ের লোম দাঁড়িয়ে যায় পূরবীর, চোখ দুটো বন্ধ করে ফেলে। কোথায় বউ? স্বাদের গলা শুনে চমকে যায় পূরবী। একটু জোরেই বলে ফেললো নাকি? স্বাদ পূরবীর পাশে এসে দাঁড়ায়, বেলকনি থেকে নিচের দিকে তাকিয়ে খোঁজে, কাউকে না পেয়ে জিজ্ঞাসা করে, বউ বউ করে চিল্লাচ্ছ কেন? কোথায় বউ? এই যে বউ। কে বউ? আমি বউ। কার বউ? আপ না, কারো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখো নাকি? না, কিছু না। আচ্ছা, ওই মেয়েগুলো আমাকে কী ভাবে? কী ভাববে? যা ভাবার তাই ভাববে। উল্টোপাল্টা কিছু ভাবলে? উল্টোপাল্টা মিন্স বউ? এর জন্য বউ বলে চিল্লাচ্ছিলে? বজ্জাত মেয়ে, সবসময় মাথার ভেতরে সব ঘুরে না, তাই না? আমার মাথা ভালো, ওই মেয়েগুলো খারাপ। এসব ভেবেই তো দুজন একেবারে হাপিস। সাত একবার ঘাড় ঘুরিয়ে দেখে নেই। মুখে মৃদু হাসি ফুটিয়ে তোলে। পূরবী এ হাসির মানে খুঁজে পায় না, তবে তাকে যে ব্যবহার করা হচ্ছে সেটা ঠিকই বুঝতে পারছে। চুপচাপ প্রস্থান করে পূরবী। স্বার্থ ছাড়া কেউ এত ভালো ব্যবহার করে না। এই তো বলি, যে লোক আমাকে দেখলেই বকাবকি করত, আশেপাশে সহ্য করতে পারতো না, সে কিভাবে ঘণ্টাখানেকে নিজের সামনে দাঁড় করিয়ে রাখে। ভালোভাবে কথাও বলে। সিঁড়ির সামনে আসতেই জমিলার সাথে ধাক্কা লাগে। জমিলা মুখে হাসি ফুটিয়ে বলে, মা, টেবিলে আরেকটা ট্রে আছে, একটু আইনা দাও না। ছোট সাহেব আবার এখনই বের হব। এত সকালে বের হবে কেন? ছোট সাহেব তো সিলেট যাইতেছে, সেইখানেই ক্যাম্পিং হবে। রাতের বেলায় জানছি। আমি তো ওনার রুমে ছিলাম, উনি তো দিব্যি এক্সারসাইজ করছেন। বের হবেন বললেন না তো? কি জানি, একটু আইনা দাও না মা। পূরবী ট্রেনে নিয়ে আসে। এমনিতেই সকালবেলা ছাড়া লোকটার দেখ মেলা ভার, আজ নাকি আবার ক্যাম্পিংয়ে যাচ্ছেন। কবে ফিরবেন কে জানে। ক্যাম্পিংয়ে গিয়ে কি উনি হার্টের রোগী দেখবেন?
পূরবী নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে বলে, হার্টের ডক্টর, হার্টের রোগী দেখবেন না তো কি দেখবেন? এত গাধি কিভাবে হলাম? এর মধ্যেও সাদের গোসল করে তৈরি হওয়া শেষ। মিস্টার ডক্টর যে বেশ ফাস্ট, তার অ্যাক্টিভিটি দেখেই বোঝা যায়। সাদ দাঁড়িয়ে পূরবীর হাতে ট্রে থেকে ফ্রুট সালাদ খেতে থাকে। বেশ তাড়াহুড়ো করে খাচ্ছে দেখে পূরবী বলে, আস্তে খান, গলায় আটকে যাবে তো। সাদ একটি আঙুল তুলে ইশারা করে গোগ্রাসে গিলতে থাকে। পানিটুকু শেষ করে বলে, মাকে দেখে রেখো, আমি যেখানেই যাচ্ছি সেখানে নেট থাকে না। মা টেনশন করলে মাকে অন্য কিছু বলে ভুলিয়ে রাখবে। মিস্টার ডক্টর, কতদিনের জন্য যাচ্ছেন আপনি? ফর 7 days। এতগুলো দিন? ক্যাম্পিংয়ে কি তাঁবুতে থাকেন? অনেক মজা হয় তাই না? ডক্টরদের মজা করার টাইম থাকে না। এমনও হয় সকাল 6টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত রোগী দেখতে হয়। অবশ্য এটা ক্রাউন্টের উপর ডিপেন্ড করে। ফ্রি টাইম থাকলেও আমরা টাইম ওয়েস্ট করি না। ডক্টর হলে বুঝতে। সে ঘুরে বালি। কেন? আমার মার ড্রিম ছিল ভাইয়া ইঞ্জিনিয়ারিং হবে আর আমি ডক্টর হব। ভাইয়া ইঞ্জিনিয়ারিং হলো, কিন্তু আমি তো সমুদ্র পড়ে গেলাম। সাদ কয়েক সেকেন্ড পূরবের দিকে তাকিয়ে থেকে বলে, ও আচ্ছা। সাদ ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত ব্যাগ হাতে নিচে আসে। মমতা ড্রয়িং রুমে আগে থেকে দাঁড়িয়েছিল। সাদ এসে মমতাকে জড়িয়ে ধরে মমতা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। হোয়াট ডু ইউ ওয়ান্ট? সাদ করা। সাদ মুচকি হাসে। মণিপুরি শাড়ি আসলো। সাদ মাথা দোলাতে দোলাতে টেক কেয়ার বলে বেরিয়ে যায়। সাতকরা গরু মাংস সাদের প্রিয় খাবার। তার জন্য সিলেট নাম শুনলেই আগে সাতকরার নাম মুখে আনে মমতা। এই হচ্ছে মা, আগে সন্তানের চাহিদা পূরণ, তারপর ভুবন। পূরবীর খুব বলতে ইচ্ছে করে, মিস্টার ডক্টর আমার জন্য তাজা তাজা চা পাতা নিয়ে আসবেন, কিন্তু এটা বেশি বেশি হয়ে যায় বলে তার আর বলা হয়ে ওঠে না। এমনিতেও থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, তার উপর বায়না ধরা এটা অতিরিক্ত কিছু বলেই মনে হয়। অফিস শেষ করে রুকু ছুটছে আতিকুর ইসলামের বাসার দিকে। তার মেয়েদের আজ কমপ্লেন করতেই হবে। লোকটা আজ নিজের লিমিট ক্রস করে ফেলেছে। মিটিং রুমে সবার সামনে হাঁক করেছে। মিটিং শেষে যখন মেল এমপ্লয়ীদের সাথে হাঁক করছিল, তখন আচমকা সুযোগ বুঝে রুকুকেও শক্ত করে ধরে হাঁক করেছে। আরও দুজন ফিমেল এমপ্লয়ি ছিল, তাদের সাথে হাত মেলানো পর্যন্তই অব্যাহত ছিল। তাহলে রুকুকে কেন ডিস্টার্ব করে লোকটা? এর উত্তর জানা আছে রুকুর। তাহলে রুকু একা একা লাইফে যোগ্য অযোগ্য সবাই প্রবেশ করতে চায়। যেখানে রুকু সাইনবোর্ড লাগিয়ে রেখেছে এখানে প্রবেশ নিষেধ, হোক সে অদৃশ্য তবু তো প্রকাশ্য। কেমন সাহস বেড়ে গেছে ভাবা যায়। আজকের বেদবিটা নতুন নয়। যখন থেকে এই লোক সিও হিসেবে জয়েন করেছে তখন থেকে এই লোকের খারাপ নজর দেওয়া শুরু। পেপারসের সিঙ্গেল দেখে খোঁজ নেওয়ার পর তো উঠে পড়ে লেগেছে। কেবিনে ডেকে অযথায় দাঁড় করিয়ে রেখে চোখ দিয়ে গেল। কথায় কথায় হাত ধরা, অফিসে ট্যুরে গেলে পাশের সিটে বসা, গা ঘেঁষাঘেঁষি করা, প্রেমময় কথা বলা, সারাক্ষণ ফোন দিয়ে জ্বালানো, এসব তো আছেই। অফিসে টিকতে পারছিল না রুকু। কলিগরা আগে থেকেই ফিসফিস করছিল। আজকের ঘটনায় অনেক তো রুকুকে কংগ্রাচুলেট জানিয়েছে, নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছিল। কেউ কেউ বলছিল আর কত একা থাকবে, তোমাকে অনেক বুঝিয়েও কাজ হয়নি, দেখে হাল ছেড়ে দিয়েছিলাম। এবার দেখি তুমি নিজেই বুঝতে পেরেছ, নিজের জীবনে নতুন করে কাউকে জায়গা করে দিয়েছ। তবে আমাদের সিও ছাড়ি যে সেই ভাগ্যবান তা তো জানা ছিল না। যারা বেশি ক্লোজ তারা বলেছিল, কি ব্যাপার রুকু, তলে তলে এত দূর, আর আমরা কিছুই জানতে পারলাম না। তোমার সাথে এত ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও তুমি কিছুই বলনি। অবশ্য আমরা ঠিকই বুঝতে পেরেছিলাম, সেই যে স্যারের সাথে লাঞ্চে বসলে তোমাকে স্যারের ইমপ্রেস করা দেখেই আমরা বুঝতে পেরেছিলাম। তবে এবার কিন্তু আমাদের পার্টি চাই। পিয়নটাও ছাড় দেয়নি, দাঁত কেলিয়ে বলছিল, আফামনি, আপনি তো ছোট বোনের মতো 2টা মেয়েও পেয়ে গেলেন, আপনারই কপাল। এসব কথা শুনে আর বুড়ো লোকটার দাঁত কেলিয়ে হাসি দেখে বারবার গা গোলাচ্ছিল রুকুর। নিজেকে খুব অসহায় লাগছিল। মানুষ না জেনে না বুঝে নিজেদের মতো করে কত কথাই না বানিয়ে নিতে পারে, কতভাবে ইনসাল্ট করতে পারে। ভীষণ কাঁদতে ইচ্ছে করছিল রুকুর। ক্ষোভে দুঃখে তখনই রিজাইন লেটার দিয়ে এসেছে সেই অফিসে। মুখ আর হবে না রুকু। মানুষ কিভাবে পারে ওরকম একটা লোকের সাথে তাকে জড়িয়ে কথা বলতে? এতটাই কি বয়স্ক মনে হয় তাকে? রাস্তার পাশে শপিং মলের লুকিং গ্লাসের সামনে দাঁড়ায় রুকু। আপাতমস্তক নিজেকে দেখে নেয়। সাদা রঙের টিস্যু, কপালের 3 পিসের মেকআপবিহীন মুখটায় একদম সাদাসিধে লাগছে।
অলংকার বলতে নাক কানে ডায়মন্ডের ছোট্ট পাথরের ফুল দৃশ্যমান। আজকাল নিজের রুমেও মনে হয় কেউ অতটা সাদাসিধে থাকে না। ভারাক্রান্ত মন নিয়ে আতিকুর ইসলামের বাসায় উপস্থিত হয় রুকু, কিন্তু গেট থেকেই ফিরে আসতে হয়। দারোয়ান জানায় আতিকুর ইসলামের মেয়েরা নাকি রাজশাহীতে গিয়েছে। আবার পথ হাঁটতে থাকে রুকু। বাবাদের একমাত্র মেয়েরাই শাসন করতে পারে। অনেক খারাপ কাজে জড়িয়ে আর নেশাগ্রস্ত বাবাদেরও দেখা যায়, যখন তার ঘর আলো করে একটা মেয়ে আসে, তখন মেয়ের জন্য চিন্তা করে ভালো পথে ফিরে আসে। সেই আশাটুকু নিয়েই রুকু এসেছিল। না জানি লোকটা আবার কোন মেয়েকে ডিস্টার্ব করতে শুরু করে। সময় থাকতে শাসন করে নেওয়া উচিত। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আকাশটা দুপুর থেকেই মেঘলা ছিল। এ সময় যে বৃষ্টি নামবে কে জানতো। সকালে রোদ দেখে আর ছাতা নিয়ে বের হওয়া হয়নি। বাড়ির গাড়িটাও খুব কম ব্যবহার করে রুকু। বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। ব্যাগটা ওয়াটারপ্রুফ হওয়ায় এ যাত্রায় ফোন আর ল্যাপটপটা বেঁচে গেছে। এখান থেকে বাসা খানিকটা দূরেই বলা চলে। রুকু চাইলেও ট্যাক্সি নিতে পারে, কিন্তু নিতে ইচ্ছে করছে না। বৃষ্টিতে হাঁটতেই ভালো লাগছে। বাড়িধারা নিজেকে সিক্ত করতে ইচ্ছে করছে। সেদিন ছিল 6 মান্থ অ্যানিভার্সারি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাড়িধারা বলে উঠল, রুকু চলো, তোমাকে বাড়িধারায় সিক্ত করে দেই। রুকু অবাক হয়ে বলে, একটু আগে শাওয়ার নিয়েছি, তাছাড়া তোমার ঠান্ডা লেগে যাবে। 2 দিন আগে তোমার হাইবার ছিল, ভুলে গেলে? একদম বাইরে যাওয়া যাবে না। বাড়ি মুখে অসহায় ভাব ফুটিয়ে বলে, আমি তো তোমাকে সিক্ত করতে চেয়েছিলাম রুকু। রুকু দুষ্টুমি করে বাড়িকে দেখিয়ে বলে, আমি তো শুধু এই বাড়িধারায় সিক্ত হতে চাই। যেই বলা সেই বাড়ি রুকুকে হাত ধরে সিঁড়ির দিকে যেতে থাকে। রুকু ভেবেছিল বেডরুমে নিয়ে যাবে, কিন্তু বাড়ি রুকুকে নিয়ে সোজা ছাদে চলে আসে। ছাদের মাঝ বরাবর রুকুকে দাঁড় করিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি তোমার বাড়িধারাতে সিক্ত হচ্ছ রুকু। সেদিন টানা 1.5 ঘন্টা সেভাবে দাঁড়িয়েছিল দুজন, যা রয়ে গেছে স্মৃতির পাতায়। বাড়িধারা চলে যাওয়ার পর এসব স্মৃতি মনে করে খুব কাঁদত রুকু, কিন্তু এখন আর কান্না পায় না। অনুভূতিগুলো ফিকে হয়ে গেছে। মনে হয় এইটাও কোনো উপন্যাসের বইয়ের পাতায় পড়েছিল সে, যা আজও মনে আছে। রাস্তার লোক খারাপভাবে তাকাচ্ছে রুকুর দিকে। তার সাদা জামা ভিজে সাদা শরীরে লেপ্টে গেছে। খুব আবেদনময় লাগছে তাকে। এতক্ষণ ভাবনায় ডুবে থাকলেও হুঁশ ফিরে একজনের খারাপ মন্তব্য। নিজেকে গুটিয়ে হেঁটেও লাভ হচ্ছে না। বৃষ্টির তোর বেড়েই চলছে। কোথাও যে দাঁড়াবে তার জায়গাটুকুও নেই। লজ্জায় চোখ বন্ধ করে হাঁটতে ইচ্ছে করছে। নিজের নির্বুদ্ধিতার জন্য নিজের প্রতি রাগ হচ্ছে। একের পর এক গাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ঝুম বৃষ্টিতে কার কাছেই বা হেল্প চাইবে। চিৎকার করে ডাকলেও মনে হয় শুনবে না। কিছু দূর এগোনোর পর হঠাৎ একটা চলমান গাড়ি থেকে একটা ছাতা রুকুর পায়ের সামনে এসে পড়ে। নীল রঙের চলমান গাড়ি থেকে একটা হাত নাড়ায় কেউ। রুকু ছাতাটি তুলে মাথায় দেয়। মনে মনে বলে, আপনাকে নো থ্যাঙ্কস পরোপকারী ছাতাওয়ালা। ছাতা যখন দিবেনি তখন আমি ভেজার আগে কেন দিলেন না? আপনি এবং আপনার ছাতা এন্টি টু লেট। এটার কোনো প্রয়োজন অনুভব করছি না। কিছু দূর গিয়ে রাস্তার পাশে বসে থাকা দুজন বৃদ্ধাকে দেখতে পায় রুকু। রাস্তার পাশে খোলা আকাশের নিচেই এদের বাসস্থান। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেই তাদের জীবন। ছাতাটা তাদের উপকারে আসতে পারে ভেবে হাসি মুখে রুকু ছাতাটা বৃদ্ধের হাতে তুলে দিয়ে নিজের পথে হাঁটতে থাকে।